প্রিয় ভাই ও বোনেরা, বন্ধুরা, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং দেখবেন, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। শুভ সকাল। সকালে ঘুম থেকে উঠুন, সকালে খোলা বাতাসে হাঁটুন, সুস্থ থাকুন। সকালবেলা উঠতে পারলে, সকালবেলা হাঁটতে পারলে যে কোনো মানুষের জন্য তা স্বাস্থ্যকর, যে কোনো বয়সের মানুষের জন্য তা স্বাস্থ্যকর এবং সব দিক থেকে এটা ভালো। আমরা ছোটবেলায় পড়েছি এই কথাটি, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। অর্থাৎ আপনি যদি স্বাস্থ্যবান হতে চান, আপনি যদি সম্পদশালী হতে চান, আপনি যদি জ্ঞানী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সকালে ঘুমোতে হবে এবং সকালে উঠতে হবে। সকালবেলার আবহাওয়ায় যে পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের শরীরের জন্য ভালো জিনিসগুলো সৃষ্টিকর্তা দিয়েছেন, যা অন্য দিনের অন্য যে কোনো সময়ের চাইতে সুন্দর এবং মানুষের স্বাস্থ্যের জন্য তা বেশি উপকারী। আমরা দেখছি যে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কম বয়সে। এটার পিছনে একটি বড় কারণ হচ্ছে তার অধিক রাত পর্যন্ত জেগে থাকা। অধিকাংশ মানুষের জন্য এটা এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে ছাত্রছাত্রীরাও এখন রাত জেগে তারা অনলাইনে সময় কাটাচ্ছে, যেটা তার শরীরের জন্য, চোখের জন্য, মনের জন্য সব দিক থেকে ক্ষতিকর। এই ক্ষতির দিকগুলো থেকে যদি আমরা নিজেদের দূরে সরাতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে শারীরিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে হবে। আমরা যেটা জানতে পারি, আগেকার মানুষ দীর্ঘদিন বাঁচতেন, তাদের শরীরের সুস্থতা ছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। 40 অতিবাহিত হলেই তার হার্টের প্রবলেম দেখা দিচ্ছে, তার লিভারের প্রবলেম দেখা দিচ্ছে। এটার পিছনে আরো যেটা কারণ জড়িত, সেটা হলো আমাদের
খাদ্যগুলো বর্তমানে এমনভাবে আমরা প্রস্তুত করতেছি যেটা শুধুই কীটনাশক সার ব্যবহার করে উৎপাদন করছি। আমরা কখনো ভাবতেছি না যে আমরা বেঁচে থাকার জন্য নিজের খাদ্যে নিজেরাই বিষ মেশাচ্ছি। আমরা এতটাই মানসিক বৈকল্যের শিকার যে আমরা নিজেদের শরীরে স্লো পয়জনিং করতেছি, সে ব্যাপারে আমরা সতর্ক নই। আমরা শুধু খাবো 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 এই চিন্তাটা নিয়েই ব্যস্ত আছি, কিন্তু কি ধরনের খাবার খাবো এটা কিন্তু আমরা ভাবতেছি না, এটা আমরা মনে করতেছি না যে কি ধরনের খাবার খাওয়া দরকার। আমরা যদি বিষ মেশানো খাবার খাই তাহলে সেই খাদ্য হয়তো সেই মুহূর্তে ক্ষুধা নিবারণ করবে, কিন্তু আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলো ধীরে ধীরে সে ক্ষতিগ্রস্ত করতেছে। অধিকাংশ মানুষ আমরা এখন দেখি যে লিভারের সমস্যায় ভুগি। এর কারণ হচ্ছে খাদ্যের মধ্যে যে বিষক্রিয়া ঘটানো হচ্ছে, যেটা লিভার প্রস্তুত নয় এটাকে কনজিউম করার জন্য। এটা আস্তে আস্তে লিভারকে দুর্বল করতেছে, যার কারণে লিভারের যে প্রাকৃতিক ক্ষমতা এটা কমে আসতেছে, যার কারণে মানুষ লিভার অ্যাটাকের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে সবসময়। বিশেষ করে এই কীটনাশক মেশানো খাদ্যগুলো শিশুদের শরীরের জন্য, শিশুদের বিকাশের জন্য, তাদের যে মস্তিষ্কের যে ক্রিয়েটিভিটি এটাকে নষ্ট করে দিচ্ছে। তাই আমরা চাই আমরা সবাই মিলে যদি মনে করি যে আমরা আমাদের খাদ্যে কেনই বা বিষ মেশাবো, আমরা কেনই বা বিষ মেশানো খাদ্য খাবো, এতটুক সচেতনতা যদি আমাদের ভিতর তৈরি না হয়, আমরা কেউই সুস্থ থাকবো না, কেউই তাদের কাঙ্ক্ষিত জীবন যাপন করতে পারবো না। হয়তো দেখা যাচ্ছে যে একটা মানুষ 70 বছর 80 বছর বেঁচে থাকে নর্মালি, কিন্তু কেউ 40 বছরে, কেউ 50 বছরে, কেউ 30 বছরে হঠাৎ করে মারা যাচ্ছে। বিশেষ করে আমি এই অল্প সময়ের মধ্যে দেখেছি যে আমার অনেক আপনজন, বন্ধু বান্ধব এবং অনেককেই চিনি যারা খুব অল্প বয়সেই মৃত্যুবরণ করলেন, যাদের হয়তো আরো স্বাভাবিকভাবে বেঁচে থাকার কথা ছিল। তাদের এই অকাল মৃত্যুগুলো প্রকৃতপক্ষে তাদের জীবনযাপন, খাদ্যাভ্যাস এর সঙ্গে জড়িত থাকতে পারে। তারপরেও সেটা নিশ্চিত বলা যাবে না। জীবন মৃত্যুর সবকিছু নিয়ন্ত্রক সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা চাইলে যে কোনো বয়সের মানুষকেই পৃথিবী থেকে তুলে নেন, কিন্তু তার মধ্যেও যেটা দেখা যায় যে মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস এটা মানুষের আয়ুর সঙ্গে অনেকটা জড়িত বলে মনে হয়, বা বিশেষজ্ঞরা তাই বলছেন অনেকটা, যে আপনার জীবনযাপন, খাদ্যাভ্যাস সঠিক করুন, তাহলে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। আমাদের জীবনের ভিতরে অনেক খারাপ জিনিস ঢুকে পড়েছে, তার মধ্যে হচ্ছে আমরা এখন অধিকাংশ মানুষ আসক্ত হয়ে গেছি ইন্টারনেট ব্যবহারে। ফেসবুক, ইউটিউব, XYZ আমরা আরো অনেক কিছু ব্যবহার করি, যেটা বিশেষ করে চোখের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে ছাত্র ভাইয়েরা
শিশুরা যখন এটা ব্যবহার করে তখন এটা তাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর, কারণ এটা একটা ডিভাইস যেখান থেকে যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মানুষের চোখ ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, কিন্তু তারপরেও আমরা আমাদের আসক্তির জন্য বা প্রয়োজনে, ভালো লাগায় অনেক মানুষ আমরা এটার প্রতি আসক্তি তৈরি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে পড়েছি। আশা করি আমরা সেই আসক্তি থেকে দূরে থাকতে পারবো। এটা আমরা খুব অল্প সময়ে ব্যবহার করব, যেটা হয়তো কাঙ্ক্ষিত দরকার সারাদিনে কিছু সময় নিজের রিক্রিয়েশনের জন্য, এটা আমরা ব্যবহার করতে পারি। অতি অল্প সময়ে যদি ব্যবহার করি তাহলে হয়তো সেটা কাঙ্ক্ষিত। আর সারাদিন ঘন্টার পর ঘন্টা সর্বসময় আমরা এটার প্রতি যদি ঝুঁকে থাকি তাহলে আমাদের জীবনের যে প্রয়োজনীয় কাজগুলো সেটাও ব্যাঘাত ঘটবে, ব্যাহত হবে। আমাদের মস্তিষ্কের মধ্যে বৈকল্যতা আসবে। আমরা মানুষের সঙ্গে বেশি কথা বলবো, মানুষের সঙ্গে সময় কাটাবো, তাহলে দেখা যাবে যে সব দিক থেকে তা ভালো হবে। মানুষ দিন দিন একা হয়ে পড়ছে। হয়তো আমরা অনলাইনের মাধ্যমে অনেক বন্ধুর সঙ্গে পরিচিত হই বা আমরা অনেক কার্যকলাপ দেখতে পাই ঘরে বসেই, কিন্তু মানুষের সঙ্গে মেশার যে একটা আনন্দ, যে একটা কি বলবো ন্যাচারাল ইন্টারাকশন, সেটা কখনোই অনলাইন থেকে আসবে না। অনলাইন সবকিছু দেখা যাবে উইথাউট টাচিং, আমরা এটাকে স্পর্শ করতে পারবো না। আমরা হয়তো শুধু সেটা দেখতে পারবো, এবং সেটা অনেক দূর থেকে। তাই আশা করব যে আমরা খুব অল্প সময় ব্যবহার করব এই কৃত্রিম ডিভাইসগুলো, যেটা শরীরের জন্য ক্ষতিকর। আমাদের কাজের জন্য মোবাইল ব্যবহার করা দরকার, কিন্তু তার মানে এটাই নয় যে আমরা সারাদিন এটা ব্যবহার করব। এবং নিজেদের শিশুদেরকে, সন্তানদেরকে আমরা চেষ্টা করব যাতে তারা এটার প্রতি ছোটবেলা থেকেই অভ্যস্ত না হয়ে উঠতে পারে। যেন শাইন, শুভ কামনা, ধন্যবাদ তোমাকে, সকালবেলার শুভেচ্ছা, এবং সেই সাথে তোমার মনিটাইজেশন পাওয়ার জন্য অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি আনন্দিত হয়েছি, যে তোমার সাফল্য কামনা করতেছি। তুমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, তুমি এটার প্রতি বেশি ইন্টারেস্টেড আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তোমার দ্বারা সম্ভব। এবং সেই সাথে তুমি হয়তো দেখি যেটা আমি, যে অনেক গ্রুপ ওয়ার্কসও করো, ভালো। সবাইকে মিলে কাজটা করতে পারলে এটার গুণগত মান ভালো হবে। তোমাকে সাধুবাদ জানাই, তোমার সফলতা কামনা করি, যেন তুমি দ্রুত তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারো ফেসবুক প্ল্যাটফর্মে। সেই সাথে তোমার পরিবারের জন্য শুভকামনা এবং ভালোবাসা, এবং আশা করছি আমার জন্য তুমি দোয়া করবে যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, এটাই কামনা করি। সেই সাথে আমরা ফেসবুকে সচেতনতামূলক কাজগুলো করে যাব, যেটা নিজের এলাকার জন্য, সমাজের জন্য ক্ষতিকর, সে জিনিসগুলো আমরা সর্বসময় তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা ফেসবুক ব্যবহার করে আমরা আমাদের প্রসার ঘটাচ্ছি, সেই সাথে আমরা সমাজের জন্য কিছু কথা, কিছু মেসেজ আমরা দিয়ে যেতে চাই,
যেটা হয়তো সমাজের পরবর্তী যে মানুষগুলো আছে, পরবর্তী যে জেনারেশন আছে, তারা যেন একটা সঠিক মেসেজ পায়, সঠিক ধারণা পায়। আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যে সব জায়গায় ভুল করতেছি, সেই ভুলগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের সমাজকে, ভবিষ্যৎ প্রজন্মকে, ছাত্রছাত্রী ভাইদেরকে ভালো কিছু করার জন্য আহ্বান জানাবো এবং সবার পাশে থাকবো। আমরা যারা ফেসবুকে কথা বলতে চাচ্ছি, এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে সামনের দিকে যেতে চাচ্ছি, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার শুভাকাঙ্ক্ষী। আমরা কেউ আসলে কারো প্রতিযোগী নই। সবাইকে আমরা যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা সবার কাছ থেকে আশা করছি ভালোবাসা পাবো। আমাদের দরকার ভালোবাসা সৃষ্টি করা, কখনো কোনো কিছুকে হিংসাত্মক দৃষ্টিতে দেখা নয়। এবং সেই সাথে ভালো লাগতেছে যে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার যে সহযোগী, এটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা একটা আমি মনে করি যে একটা এখন একটা অর্গানাইজেশনের মতো তৈরি হচ্ছে, যে প্রত্যেকটি এলাকায় অনেক যুবক ভাই বোন আরো যারা অনেকেই আছে, তারা যে তার যে কোঅপারেশন ঘটাচ্ছে প্রত্যেকটি জায়গায় আমি দেখতে পাই যে প্রত্যেক এলাকার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের মধ্যে একটা কি বলবো কোঅপারেশন, তাদের মধ্যে একটা সম্পর্ক, তাদের মধ্যে একটা ভালোবাসা, এটা দেখে অত্যন্ত ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে চাই যে সুন্দরগঞ্জের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের মধ্যে একটা সখ্যতা, একটা ঐক্য গড়ে উঠুক, যেন আমরা একে অপরকে সহযোগিতা করতে পারি, পাশে দাঁড়াতে পারি ভালো কিছুর জন্য। এটা এক ধরনের একটা কি বলবো, এটা একটা মানে ইউনাইটেড থাকলে আমরা সমাজের অনেক যে অসঙ্গতি গুলো আছে, এগুলোকে আমরা কিন্তু তুলে ধরতে পারি। এতে কোনোই সন্দেহ নেই যে সমাজে একখানে বাল্য বিবাহ হচ্ছে, একখানে কোনো মানুষের অস্বাভাবিক জীবনযাপন হচ্ছে, কেউ হয়তো দেখা যাচ্ছে যে কোথাও হয়তো বৈষম্যের শিকার হচ্ছেন, আমরা কিন্তু চাইলে সেগুলোকে তুলে ধরতে পারি। আমরা যদি তুলে ধরতে পারি তাহলে সেগুলো সমাজের মানুষের চোখে আসবে, আইন প্রয়োগকারী সংস্থার চোখে আসবে এবং বিভিন্ন মানুষের চোখে আসবে। তখন সেই জিনিসটা থেকে সেই ব্যক্তিটি অতি সহজেই মুক্তি পেতে পারেন। কেননা যুগে যুগে আমরা দেখে আসতেছি যে সংবাদ মাধ্যমের দ্বারা অনেক মানুষ যারা বৈষম্যের শিকার হয়েছিলেন, তারা তাদের প্রতিকার পেয়েছেন, তারা তাদের সমস্যা থেকে বের হতে পেরেছেন। এবং সেই সাথে আমাদের চারপাশে অনেক ক্রিয়েটিভ মানুষ আছে, তাদের আমরা প্রতিভাগুলো তুলে ধরতে পারি, তাদের ভালো দিকগুলো তুলে ধরতে পারি। আমরা দেখি প্রতি মুহূর্তে কেউ ভালো কথা বলে, কেউ ভালো গান বলতে পারে, কেউ হয়তো একটা ভালো গল্প করতে পারে, কেউ হয়তো একটা কি বলবো যে ঐতিহাসিক ঘটনা বলতে পারে। অর্থাৎ মেনি ম্যান মেনি এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা মানুষের ভেতর বহু ধরনের প্রতিভা আছে। কোনো মানুষ একক প্রতিভার অধিকারী নয়, যে সব প্রতিভা একটা মানুষের মধ্যে আছে এরকম মানুষের সংখ্যা খুব কম। প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা ভাবে অভিজ্ঞ, তাদের এই অভিজ্ঞতাগুলোকে আমরা কাজে লাগাতে পারি, সেটাকে তুলে ধরতে পারি, যেন সেই জিনিসটা থেকে আরেকটা মানুষ জানতে পারে। অর্থাৎ আমরা যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি, তাহলে আমাদের কাজটা কি, আমাদের আইডিয়াটা কি, আমরা কি ধরনের কাজকে প্রমোট করতে চাই, সেই ধরনের জিনিসগুলোর দিকে খেয়াল রাখা দরকার ব্যক্তিগতভাবে সবার জন্য। এবং সকালবেলা এখনো যারা ঘুমিয়ে আছে, যারা ঘুম থেকে উঠে হয়তো আমরা কর্মের দিকে যাব, সেই ভাইদেরকে সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আকাঙ্ক্ষা করছি যে আমরা সবাই
সকালবেলা ঘুম থেকে উঠবো, সকালবেলা হাঁটবো, সকালবেলা আমাদের সুষম খাবার গ্রহণ করব, যেটা শরীরের জন্য দরকার। আমরা আমাদের খাদ্যাভ্যাসকে সুন্দর রাখবো, যেটা আমাদের স্বাস্থ্য সচেতনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে খেতে হয়, কিন্তু অধিক পরিমাণের খাদ্য মানুষের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। যে খাদ্যটা শরীরের জন্য সহায়ক, সেই ধরনের খাদ্য খেতে হবে। পানি বেশি খেতে হবে সকালবেলা। সকালবেলা যদি আমরা বেশি করে খালি পেটে পানি খাইতে পারি, তাহলে আমাদের লিভার সুন্দর থাকবে। লিভারের যে ক্ষমতা, এটা বৃদ্ধি পাবে। মানুষের শরীর একদিনে ক্ষতিগ্রস্ত হয় না, আবার একদিনেও তাকে ভালো করা যায় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ধারাবাহিকভাবে আমরা যদি শরীরের যত্ন নিই, ভালো কাজগুলো করার চেষ্টা করি, তাহলে শরীর সুস্থ হবে। এবং প্রাকৃতিক পরিবেশে আমরা চলবো, যে আবহাওয়াগুলো শরীরের জন্য উপযোগী, আমরা সেই ধরনের আবহাওয়ার মধ্যে নিজেদের এনগেজ করব, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে ভালো হবে। এবং ছাত্রছাত্রী ভাইদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই সকালবেলা উঠবেন। সকালবেলা উঠে যদি কোনো ছাত্রছাত্রী লেখাপড়া করে, তো দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে মানুষের মস্তিষ্ক ঠান্ডা থাকে, ভালো থাকে। সকালবেলা যদি আমরা লেখাপড়া করি, ছাত্রছাত্রী ভাইয়েরা সেই পড়াটি মনে থাকবে। সকালের আবহাওয়া শরীরের জন্য অত্যন্ত উপযোগী এবং মানুষের মনকে সুন্দর রাখে। আমরা সকালবেলা উঠে যদি একটি সুন্দর দিন শুরু করতে পারি, তা দেখা যায় যে বাকি দিনটি হয়তো সুন্দর যায়, অনেক ক্ষেত্রেই আমরা সুন্দর কাটাইতে পারি। এটা এরকমই মনে হয় যে আমরা যদি দেরিতে ঘুম থেকে উঠি, সাপোজ আমরা একটা বই পড়তে বসলাম, বইটার আমরা 10টা পৃষ্ঠা বাদ দিয়ে আমরা যদি পড়তে শুরু করি, তাহলে কিন্তু বইটার যে মূল যে বিষয়, বইয়ের যে কথাগুলো, এটা কিন্তু প্রথম দিকেই থাকে। আমরা সেটাকে বাদ দিয়ে যদি বইটা পড়া শুরু করি, তাহলে আমরা আসলে বইটা শেষ করলেও বুঝতে পারবো না। ঠিক তেমনি দিন শুরু যদি সকালবেলা না হয়ে একটু দেরিতে হয়, তাহলে আমরা সকালের যে ফার্স্ট কথা, দিনের যে সকালের যে উপযোগিতা, এটা আমরা হারিয়ে ফেলবো। সাপোজ আমরা যদি একটা ছবি দেখতে আগে সিনেমা হলে ছবি হইতো, হয়তো এখন আমাদের কাছাকাছি নেই সিনেমা হল। আমরা যারা একটু দেরিতে সিনেমা হলে ঢুকতেছে ছবি দেখার জন্য, যদি প্রথম দিকে তারা দেখতে না পায়, তাহলে কিন্তু আর ছবির যে পরের অংশটা তারা আর বুঝতে পারতেছে না যে আসলে ইনি কে, কোথা থেকে কি হলো। তেমনি আমি আশা করব যে ছাত্রছাত্রী ভাইদেরকে, যে আপনারা অবশ্যই সকালবেলা উঠবেন, সকালবেলা উঠে লেখাপড়া করবেন। আমরা যদি লেখাপড়া বাদ দিয়ে রাত জাগি, তাহলে কখনোই সকালে উঠতে পারবো না। আর যদি দেরিতে ঘুমিয়ে সকালে উঠি, সেটাও কিন্তু শরীরের জন্য সঠিক নয়। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। মস্তিষ্কের জন্য মানুষের ঘুম মানুষের সমস্ত ক্লান্তি দূর করে। আপনার শরীরের, মনের যে কি বলবো ক্লান্তি, এটা ঘুম দূর করবে। আপনি রাত 2টার সময় ঘুমিয়েছেন, কিন্তু সকালবেলা উঠেছেন, তাতে কিন্তু কোনো ভালো ফল পাওয়া যাবে না। আমাদেরকে সকালবেলাই শুইতে হবে। সকালবেলার অর্থাৎ 10টা 9টা এরকম সময়ে বা 11টা, একটা রিজনেবল সময়ে যদি আমরা ঘুমোতে পারি, তাহলে আমরা একটা রিজনেবল সময়ে উঠতে পারি। এটা দেখা যায় যে তাড়াতাড়ি ঘুমেলেই কিন্তু তাড়াতাড়ি ওঠা যায়, এটা স্বাভাবিক। আপনি যদি তাড়াতাড়ি ঘুমান কখনো, দেখবেন যে সকালবেলা ভোরবেলা আপনার ঘুম ভেঙে গেছে। সেটারই দরকার, সেই ন্যাচারাল যে ঘুম, এটার দরকার মানুষের জন্য। এবং সেই সাথে আশা করছি যে যারা আমার লাইভটি দেখবেন, আমি সবার কাছে
দোয়া কামনা করছি এবং আমার পাশে থাকবেন, ভবিষ্যতে আমার সঙ্গে যুক্ত থাকবেন এটা আশা করি। এবং সেই সাথে আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ বা কমেন্টস এটা যদি আপনারা করেন তাহলে সেটা আমার ব্যক্তিগতভাবে আমি সবাইকে আহ্বান জানাই যে আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসা, আপনাদের উপদেশ দরকার। মানুষ কখনো একাই তার সবকিছুকে সঠিকভাবে রিয়েলাইজ করতে পারে না। যারা এটাকে মূল্যায়ন করছেন তাদের কাছ থেকে যখন কিছু জানতে পারবো, কিছু বুঝতে পারবো, তখন হয়তো দেখা যাচ্ছে যে আমার ত্রুটিটা কোথায়, আমি কোন জিনিসটা ভুল বলতেছি বা কোন জিনিসটাতে সমস্যা হচ্ছে, তখন সেটা আমি সংশোধন করতে পারবো। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, এবং ভুল যিনি বেশি করেন তিনি বেশি শেখেন। ইংরেজিতে এ কথাটি আমরা জানতে পাই, লার্নিং বাই মিস্টেকস। মানুষ ভুল থেকেই শেখে। পৃথিবীর যে শিক্ষাগুলো তৈরি হয়েছে, যে গবেষণাগুলো তৈরি হয়ে গেছে, সেগুলো ভুল থেকেই মানুষ শিক্ষা নিয়েছে। আবার একই ভুল বারংবার করাটা হচ্ছে এটা একটা অপরাধ। আমি একটি ভুল যখন বারবার করতে থাকবো সেটা কিন্তু আর ভুল নয়, এটা অপরাধ। আর যে কাজটি আমি কখনোই করিনি, যে কাজটি আপনি কখনোই করেননি, সেটা ভুল হতে পারে, এটা স্বাভাবিক। যে যে জিনিসটি করেনি তার সেটা ভুল হতে পারে। যে মানুষটা কখনো পানিতে নামেনি সে কখনো সাঁতার শিখতে পারবে না। তেমনি আমরা সবসময় বিনয়ী থাকার চেষ্টা করব। অপরাধমূলক যে জীবনযাপন, কথাবার্তা, দাম্ভিকতা বর্জন করব, যেন আমরা আমাদের নিজের যে সৃজনশীলতা, এটা দ্বারা মানুষের মনের যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে অবস্থান করতে পারি, মানুষের হৃদয়কে নাড়া দিতে পারি, ভালোবাসতে পারি। জীবনের উদ্দেশ্য অত্যন্ত সুন্দর। আমরা বেশি দিন কেউই বাঁচবো না, চিরদিন বাঁচবো না। আমাদের স্বল্প সময়ের যে আকাঙ্ক্ষা সেটা হলো আমরা মানুষ হিসাবে কেমন ছিলাম, আমরা কি চেয়েছি, এটা মানুষের মধ্যে যখন স্প্রেড হবে, সেটাই হচ্ছে মানুষের সার্থকতা, আপনাকে প্রকাশিত করা। ফুলটি যখন গন্ধ বিলায় তখনই ফুলটিকে সুন্দর দেখায়, ফুলটির কথা সুন্দর বলে, কিন্তু ফুল ঝরে যাবেই। তেমনি আমরা সবাই একদিন চলে যাব। আমাদের মনের যে আকুলতা, এটা যদি মানুষের সঙ্গে ভাগাভাগি করতে পারি, এটা নিজের জন্যও ভালো, মানুষের জন্যও ভালো। মানুষ যখন ভালোবাসে বা ভালোবাসা পায়, তখন তার মন, মস্তিষ্ক সবই কিন্তু সুন্দর এবং ভালোর দিকে যায়। ভালোবাসাহীন মানুষ কখনো ভালো থাকে না। যাকে কেউই ভালোবাসে না তার কিছুই ভালো থাকবে না। তা ভালোবাসা কখনো এমনিতেই আসবে না। আপনি আমি যতক্ষণ পর্যন্ত আরেকজনকে, অপর মানুষকে ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসা পাবো এটা কখনোই মনে করা যাবে না। ভালোবাসা কখনো এমনি এমনি আসে না। এটা মানুষকে ভালোবেসেই এটা অর্জন করতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ। আমরা সেটাকে কৃত্রিমভাবে করতে চাই, অনেক সময় টাকা দিয়ে তার কাছ থেকে ভালোবাসা পেতে চাই, শ্রদ্ধা পেতে চাই, কিন্তু আসলে তা কখনোই পাওয়া যাবে না। আমরা হয়তো সাময়িক পেতে পারি, কিছু জিনিস আছে যেটা আমরা কিনতে পারবো না, তার মধ্যে ভালোবাসা অন্যতম। টাকা দিয়ে কখনো বন্ধুত্ব তৈরি করতে পারবো না, টাকা দিয়ে কখনো ভালোবাসা তৈরি করতে পারবো না। তাহলে এগুলো অর্জন না করলেও কখনো জীবন সম্পন্ন হবে না। বন্ধুত্ব তৈরি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুহীন মানুষ খুবই একা। একা মানে সে একা। একা যদি আপনি হয়ে যান, আমি যদি একা হয়ে যাই, তাহলে এই নিঃসঙ্গতা, এটা অত্যন্ত কষ্টকর।
আমরা হয়তো রাগে তাপে অনেক সময় মানুষকে অ্যাভয়েড করি, কিন্তু এটা কখনো জীবনের কাঙ্ক্ষিত চাওয়া হতে পারে না। মানুষের জন্য মানুষ, তাহলে আমরা বীতশ্রদ্ধ হচ্ছি কেন? হয়তো কারো কাছে আমরা মিশতে গিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি বা কারো দ্বারা অসম্মানিত হয়েছি, তারপরেও আমাদেরকে চালিয়ে যেতে হবে, মানুষের প্রতি আস্থা রাখতে হবে। কেননা সব মানুষ যে আপনাকে প্রতারিত করেছে, প্রতারিত করবে এমনটাও নয়, সব মানুষ যে আপনাকে ভালোবাসবে এমনটাও নয়। তাহলে এর মধ্যে ব্যালেন্স অবশ্যই আছে। হয়তো আপনি কারো কাছে ভালো নন, আবার অনেকের কাছে ভালো। কোনো মানুষই সবার কাছে ভালো হয়ে উঠতে পারবেন না, এবং সেটা আকাঙ্ক্ষাও করা যাবে না যে আমি সব মানুষের কাছে ভালো হব। এটা একটা ভুল ধারণা। কেন? যাকে মানুষ ভালোবাসবে তাকে ঘৃণাও করবে। কেননা আমাদের সব গুণ কিন্তু ভালো নয়। হয়তো কারো আচরণের মধ্যে 10টা জিনিসের মধ্যে 3টা ভালো, 7টা খারাপ, কারো 7টা ভালো, 3টা খারাপ। বিভিন্ন জনের বিভিন্ন কিছু আছে। কারো হয়তো মন ভালো, কথা ভালো নয়। কারো হয়তো ব্যবহার ভালো, মন ভালো নয়। বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাপার। তো সেক্ষেত্রে সমস্যা থাকবেই, কিন্তু আমাদেরকে তারপরেও এগিয়ে যেতে হবে মানুষের দিকে, ছুটে যেতে হবে মানুষের দিকে। যারা পৃথিবীকে ভালোবেসেছেন, মানুষকে ভালোবেসেছেন, তারা শেষ পর্যন্ত এটাই বলেছেন যে তুমি যদি পৃথিবীতে কিছু হতে চাও, পৃথিবীতে নিজেকে স্মরণীয় করতে চাও, তাহলে মানুষকে ভালোবাসো। মানুষকে যদি ভালোবাসতে শেখো, তাহলে পৃথিবী তোমাকে ভালোবাসবে। আর পৃথিবী যদি তোমাকে ভালোবাসে, তুমি পৃথিবীর কাছে একটা মূল্যবান হবে। মানুষ কেউ ছোট নয়, প্রত্যেকটি মানুষ অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। সব মানুষের ভিতরে যে শক্তি সামর্থ্য দিয়েছেন, এটা যদি তিনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, প্রত্যেকটি মানুষ সুপারম্যান, প্রত্যেকটি মানুষ সুপার পাওয়ার। কিন্তু আমরা দেখতে পাই যে জ্ঞানের অভাবে অনেক মানুষ নিজেকে ছোট করতেছেন, খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়তেছেন এবং বিভিন্ন রকম চিন্তা করতেছেন। তার লোভ, লাভ, বিভিন্ন কিছু তাকে এমন জীবন যাপন করতে বাধ্য করতেছে যা মানুষ থেকে তাকে দূরে সরিয়ে ফেলতেছে। তা আমরা জীবনকে এমন ভাবে কখনো চিন্তা করব না যে মানুষ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। আমাদের উদ্দেশ্য, আমরা অর্থ ইনকাম করতে চাই কি জন্য? যে আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য হব। কিন্তু অর্থ ইনকাম করতে গিয়েই যদি আমরা মানুষের কাছে এটা প্রমাণিত হই যে আমরা অত্যন্ত খারাপ পন্থায় সেটা উপার্জন করছি, তাহলে হবে না। তাহলে সেই অর্থ উপার্জন করে লাভ নেই। আপনার ততটুকুই অর্থ এবং সামর্থ্যের দরকার, যে অর্থ এবং সামর্থ্য আপনাকে বিকশিত করতে সহযোগিতা করবে। আর যদি সেই অর্থ আপনাকে দুর্নীতিবাজ তৈরি করে, মানুষের মানুষের ক্ষতি করে যদি আপনি সম্পদশালী হতে চান, তাহলে সেই সম্পদ কখনো গ্রহণযোগ্য হবে না। আর সেটা যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার শ্রম বৃথা, সবকিছু বৃথা। আপনার দুধের মধ্যে আপনি দেখা যাচ্ছে একটা ময়লা কিছু দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ওই দুধটা যত বড় কিছুই হোক না কেন, যত অনেক কিছুই হোক না কেন, আপনি তা খেতে পারবেন না, আপনি সেটাকে আর উপাদেয় করতে পারবেন না। তেমনি সম্পদের ব্যাপারটাও আমি ব্যক্তিগতভাবে, আমার বয়স খুব বেশি নয়, তারপরেও আমি এটা মনে করি যে সম্পদ মানুষের নিষ্কণ্ঠক থাকা দরকার। যে আপনি অন্যের সম্পদ জোর করে খাচ্ছেন, খাবেন এবং অন্যকে কষ্ট দেবেন, তাহলে আপনি কখনো নিজে ভালোও থাকতে পারবেন না এবং আপনার নিজের যে সম্পদটা সেটাও আপনি ভালোভাবে ভোগ করতে পারতেছেন না। এবং এটা আমরা দেখতে পাই ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে। সম্পদ নিয়ে পারিবারিকভাবে সমস্যা, দ্বন্দ্ব, এটার পিছনে কারণ আমি যেটা মনে করি, এটা তার লোভ। তা মানুষ যতক্ষণ পর্যন্ত তার লোভকে বর্জন করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত কারো কাছেই তিনি গ্রহণযোগ্য হবেন না। পৃথিবীতে যারা বরেণ্য মানুষ হয়েছেন, তাদের তেমন কোনো
উপার্জন নেই, তেমন কোনো অর্থ নেই। এটার কারণ হচ্ছে তারা লোভী নন। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার লোভকে সংবরণ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত সমাজ আপনাকে রিসিভ করবে না, সমাজ আপনাকে গ্রহণ করবে না। কারণ সমাজের সব মানুষের দরকার, খাবার দরকার, সম্পদের দরকার, সুষম বন্টনের দরকার। পৃথিবীটা যদি সবার জন্য সমান হতো, পৃথিবীটার মধ্যে আমরা সব মানুষকে সুখী দেখতে পারতাম। কিন্তু এটাই দেখতে পাই, যারা শক্তিমান, যারা হয়তো দেখা যাচ্ছে শিক্ষা অর্জন করেছেন, চালাক হয়েছেন, তারা পৃথিবীর অনেক সম্পদ নিজের করে নিয়েছেন। এবং মানুষের যখন অনেক কিছু তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার ভিতর দাম্ভিকতা তৈরি হয়। আর যখনই দাম্ভিকতা তৈরি হবে, তখন সমাজ থেকে, পৃথিবী থেকে ছিটকে পড়বে। পৃথিবীকে ধ্বংস করছে তারাই, যাদের হাতে বেশি অর্থ, যাদের কাছে বেশি সামর্থ্য, তারাই পৃথিবীকে ভুলভাবে ব্যবহার করছে। যারা নিঃস্ব মানুষ, যারা কৃষক, যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু কেউ পৃথিবীকে খারাপ দিকে নিয়ে যাওয়ার মতো কোনো কাজ করতেছেন। পৃথিবীতে যুদ্ধ সৃষ্টি হচ্ছে কাদের দ্বারা? কোন দেশগুলো দ্বারা? যে দেশগুলো বলতেছে আমরা স্বয়ং সম্পূর্ণ। স্বয়ং সম্পূর্ণ মানে আমাদের সম্পদ আছে, আমাদের অস্ত্র আছে, আমাদের জনবল আছে, তার মানে এখন এটা যুদ্ধ করতে হবে, এখন এটা বুঝাইতে হবে যে আমরা খুবই শক্তিশালী। আর যে দেশটার দেখা যাচ্ছে যে অনেক দেশ আছে পৃথিবীতে, তারা দুবেলা খেতে পাচ্ছে না, সেই দেশের মানুষ, তাদের জীবনের মান অত্যন্ত কষ্টকর, তারা কষ্ট করে তাদের সার্ভাইভ করতেছেন, তারা কিন্তু যুদ্ধ করতেছেন না। তাদের কাছে কিন্তু তাদের যুদ্ধের দরকার নেই। অস্ত্র সেই সব দেশ তৈরি করতেছে বেশি, যাদের কাছে বেশি সামর্থ্য তৈরি হয়ে গেছে। পৃথিবীর অনেক মানুষ এখনো ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছে, সেখানে পৃথিবীতে দামি দামি অস্ত্র তৈরি হচ্ছে, ব্যয়বহুল অস্ত্র তৈরি হচ্ছে। মানুষ তো অস্ত্র খায় না। তাহলে কি দেখা যাচ্ছে, যে সেই দেশটি যত উন্নত বলুক নিজেকে, কিন্তু না, আসলে মানসিকভাবে তাকে আমরা উন্নত বলতে পারি না। যাদের দ্বারা পৃথিবী ধ্বংসের দিকে যাবে, যারা যুদ্ধ সৃষ্টি করবে, আর দেখা গেছে এটাই, যারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তারা কখনোই ভালো কিছু করতে পারে না। যুদ্ধ কখনো মানুষকে শান্তি দিতে পারে না। আর যুদ্ধের যে রিজন গুলো কি, আমরা এক দেশ আরেক দেশের ভৌগোলিক অবস্থান দখল করবে, এক দেশ আরেক দেশকে সহ্য করতে পারতেছে না, যে কি ওই দেশেরও অস্ত্র তৈরি হচ্ছে। আমেরিকা চায়নাকে পছন্দ করে না, চায়নাকে গ্রহণ করে না। কেন? চায়নাও শক্তিশালী হচ্ছে, চায়নারও যুদ্ধ করার মতো সামর্থ্য বাড়ছে, চায়নাকে আমেরিকা ভালোবাসে না। আমেরিকা কি চাচ্ছে, এই পৃথিবীর যত দেশ আছে সবাই আমাকে কুর্নিশ করবে। এটা শুধুই দাম্ভিকতা। আমরা যে দেশেই বসবাস করি না কেন, সে দেশ অত্যন্ত ছোট হোক, গরিব হোক, কিন্তু পৃথিবীর সব মানুষের ক্ষমতা সমান। দেশ তৈরি হয়েছে এটা মানুষের তৈরি। আমরা পৃথিবীর অধিবাসী, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, পৃথিবীটা আমাদের সবার। আমরা সেটা দেশ তৈরি করেছি। দেশ তৈরি করে কি করতেছি, যে অল্প মানুষ, আমরা অনেক জায়গা নিয়ে দেশ তৈরি করেছি। এখানে অল্প মানুষের জন্য অনেক জায়গা ব্যবহার হচ্ছে। আবার দেখে, সাপোজ এক্সাম্পল, আমাদের বাংলাদেশ অল্প জায়গা, সেখানে অনেক মানুষ আমরা বসবাস করি, সেখানে খাদ্য সংকট ঘটতেছে, বাসস্থানের সংকট ঘটতেছে। সেই সাথে কি, আবার সেই দেশেই, যে দেশের সম্পদ কম, জায়গা কম, সেই দেশে আবার অন্য দেশ থেকে মানুষ আসতেছে। আর যেসব দেশের মধ্যে জায়গা পড়ে আছে, মানুষের অভাবে উপযুক্ত চাষাবাদ হচ্ছে না, সেই সব দেশে কিন্তু তারা রিসিভ করতেছে না। কেন? তারা তাদের দেশকে সুরক্ষিত করে ফেলছে। আপনি চাইলেও সেখানে যেতে পারবো না, আমরা সেখানে যেতে পারবো না। এই যে বৈষম্য, পৃথিবীতে যে বৈষম্য, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বৈষম্য, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বৈষম্য ঘুচানো উচিত। পৃথিবীতে মানুষ জন্ম নিয়েছে স্বাধীন হয়ে, সে স্বাধীনভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তার পা যাবে, তার যেখানে যেতে ইচ্ছা সে যেতে পারবে। এখানে
আমাদের ভিসা কেন দরকার, অনুমতি কেন দরকার? পৃথিবী সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা, আমাদেরকে অনুমতি নিতে হবে আরেকটা রাষ্ট্রের কাছে। এই যে বৈষম্যগুলো সৃষ্টি হয়ে গেছে পৃথিবীতে, যা মানুষের জীবনকে ছোট করে ফেলছে। আমরা যেসব উন্নত দেশ, সেসব দেশে যেতে চাই কেন? সেখানে অনেক সুবিধা। অনেক সুবিধা কেন? তাদের অনেক জায়গা, অনেক সম্পদ। আর যেসব দেশ থেকে মানুষ যাচ্ছে, সেই সব দেশে থাকবার সমস্যা, ঘুমাবার সমস্যা, চাষাবাদের সমস্যা। তাহলে তো এটা হবেই। আমি এটাই বলতে চাই, আমার কথা থেকে এটাকেই মিন করতেছি যে আমরা নিজেদের জীবনকে সহজ, সরল এবং প্রাসঙ্গিক রাখবো, যেটা থেকে আমরা আমাদের জীবনের সুন্দর দিকগুলোকে বের করে নিয়ে আসতে পারি। আমেরিকা অনেক শক্তিশালী দেশ, তাই বলে যে আমেরিকাকে পৃথিবীর অন্যান্য দেশগুলো ভালোবাসে তা কিন্তু নয়, হয়তো ভয় করে। এজন্য ভয় করে যে আমেরিকার সঙ্গে যুদ্ধ লাগলে বা তাদের তাদের উপর বড় কিছু বললে তারা অ্যাকশন নেবে, ধ্বংস করে দেবে। আমরা দেখতে পেলাম ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে, যার দেশ থেকে কিভাবে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হলো, এবং আরো অনেক দেশকে তারা যুদ্ধের শিকার তাদের তাদের কাছ থেকে। তারা একসময় জাপানকে ধ্বংস করেছিল। সেই জাপান এখন উন্নত হয়েছে। তাদের ধৈর্য, তাদের জ্ঞান, তাদের সহিষ্ণুতা, তাদের কর্মদক্ষতা দ্বারা কিন্তু তারা তাদের রাষ্ট্রের যে উন্নতি তারা ঘটিয়েছে। তারা আমেরিকা জাপানকে একসময় এমনভাবেই ক্ষতিগ্রস্ত করেছিল যে তাদের মাটিগুলো অত্যন্ত অনুপযোগী তৈরি হয়ে গেছিল, তামাটে তৈরি হয়ে গিয়েছিল। সেখানে চাষাবাদ থেকে শুরু করে কিছুই হয় না, কিছুই হতো না। জাপানিজরা অত্যন্ত ধৈর্যশীল জাতি এবং বিনয়ী জাতি, যার কারণে তারা খুব উন্নতি ঘটিয়েছে। তেমনি ব্যক্তি জীবনেও আমি মনে করি যে মানুষকে ধৈর্যশীল, বিনয়ী এবং ইনোভেটিভ হওয়া দরকার, যেখান থেকে তার কাঙ্ক্ষিত উন্নতি সে ঘটাতে পারবে। অনেক কথা বলে ফেললাম, বিভিন্ন কারণে হয়তো কথা বলতে গিয়ে কথা এসে যায়, কথার কোনো আসলে কোনো লিমিটেশন নাই। কথা বলতে থাকলে হয়তো অনেক অনুষঙ্গ তৈরি হয়। তো আমি কাউকে আঘাত করতে চাই না, কারো ব্যাপারে কিছু বলতে চাই না। আমি আমার ব্যক্তিগত কথা বলতে চাই, এবং সেই ক্ষেত্রে অনেক হয়তো এক্সাম্পল তৈরি হয়। কাউকে আমি আসলে কোনো কিছু মিন করার জন্য বলতে চাই না। আমি ব্যক্তিগতভাবে কাউকে কষ্ট দেওয়া বা আঘাত করা, ব্যক্তিগতভাবে কোনো মানুষকে উদ্দেশ্য করে কোনো কথা বলতে চাই না, বা কোনো দেশ বা রাষ্ট্র কোনো কিছুকেই নয়। জাস্ট এক্সাম্পল, এই বয়সে যা দেখতেছি আমরা, আবার ইদানিং দেখতেছি আমাদের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ছেন। কিছুদিন আগে, কয়েকদিন আগেই, যেটা ভারতের ভূস্বর্গ হিসাবে পরিচিত কাশ্মীরের পেহেলগাম, সেখানে জঙ্গি হামলার শিকার হয়েছেন অনেক মানুষ, যেটাকে তার ধর্মীয় পরিচয় শুনে তাদেরকে হত্যা করা হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। এটা কখনো কোনো ধর্মের উদ্দেশ্য হতে পারে না। মানুষকে এভাবে, বহু জায়গা থেকে মানুষ সেখানে ঘুরতে গেছেন, তারা কোনো অপরাধী নয়, তারা তারা দর্শনার্থী, তারা পৃথিবীকে ভোগ করতে গেছেন, সেই জায়গায় তারা হত্যার শিকার হয়েছেন। তাহলে পৃথিবীকে মানুষ কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে? এটাই প্রশ্ন, এটাই কথা, যে সেখান থেকে কি সৃষ্টি হচ্ছে। এখন শোনা যাচ্ছে যে ভারত এবং পাকিস্তান যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ করে, তাহলে আমাদের কি হবে? আমরা বাংলাদেশ, ছোট দেশ, আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আমাদের প্রতিবেশী দেশের মধ্যে যখন আগুন জ্বলবে, যখন যুদ্ধ হবে, তখন কিন্তু আমরা কখনোই তার ভালো থাকতে পারবো না। যেমন ৭১ সালে এখানে যুদ্ধ হয়েছে,
আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম কেন? প্রতিবেশীর কাছেই প্রতিবেশী আশ্রয় নেবে, প্রতিবেশী ছাড়া প্রতিবেশীকে সহযোগিতা করবার কিছু নেই। কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে এমনই এক অবস্থার মধ্যে পড়েছি, প্রতিবেশীদেরকে ঘৃণা করাটাই যেন আমাদের এখন কাজ হয়ে গেছে, অথচ কিন্তু কোনো কারণ নেই। আমরা প্রতিবেশীর কাছ থেকে খাদ্যের সহায়তা পাই এবং অনেক জিনিসের সহযোগিতা আমরা বিনিময় করতাম। সেই সহযোগিতাগুলোকে আমরা ভুল দৃষ্টিতে ব্যাখ্যা করতেছি এবং যার ক্ষতিকর দিক হয়তো আমাদের ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের মধ্যে পড়ে যাবে। বাংলাদেশ একটি ছোট্ট দেশ, যার অবস্থান এমনই যে যার চতুর্দিকে ভারত দ্বারা পরিবেষ্টিত। তা আপনার বাড়ির চতুর্দিকে যে মানুষগুলো বসবাস করতেছে, সেই মানুষগুলোর সঙ্গে যদি আপনার খারাপ সম্পর্ক থাকে, আপনি কখনোই ভালো থাকবেন না। প্রবাদে বলা হচ্ছে যে মানুষ তার বউকে বদল করতে পারে, বউকে ছেড়ে দিতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। নিবোর্স ক্যান নট চেঞ্জ। আপনার জন্য কখনো প্রতিবেশী তার ঘরকে ভেঙে নিয়ে যাবে না। তাহলে যারা বুদ্ধিমান মানুষ, তারা প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ করেছে। আমরা এই মুহূর্তে আমাদের যারা প্রতিবেশী, তাদের সঙ্গে কোনো রকম প্রতিবেশী সুলভ আচরণ করতেও পারতেছি না, আমরা সেটা তাদের কাছ থেকেও সেটা নিতে পারতেছি না। নিশ্চয়ই এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত খারাপ দিক। বাংলাদেশের মানুষ অতি শিক্ষিতও নয়, আমাদের ম্যাক্সিমাম মানুষ কৃষক শ্রেণীর মানুষ। এর কারণ হচ্ছে যে আমাদের দেশের মানুষের শিক্ষার অভাব। শিক্ষার অভাব মানে অনেকটা জ্ঞানেরও অভাব। আমরা সর্বোচ্চ আমাদের দেশের মানুষ কাজকর্মের জন্য বিভিন্ন দেশে যাচ্ছে। আমাদের দেশের মানুষ কখনো যে উন্নত শিক্ষা নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়তেছে তা কিন্তু নয়। আমরা আমাদের দেশের মানুষ শ্রম বিক্রি করে, সেটা বাইরে গিয়ে শ্রম বিক্রি করে। এর কারণ হচ্ছে আমাদের দেশে কাজের কোনো পরিবেশ নেই। এমন অবস্থা থেকে আমরা যদি প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করি, এটা অত্যন্ত দুঃখজনক। সেই সাথে আমাদের রাষ্ট্রকে আমরা ঝুঁকির মধ্যে ফেলবো, আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে ফেলবো। আমরা খেতে পাই না, আমাদের দেশের মানুষ ঠিক মতো খেতে পায় না। সেক্ষেত্রে যদি আমরা যুদ্ধ করতে যাই বা মানুষকে শাসাই, অন্য দেশকে শাসাই, ভয় দেখাই, এটা একটা হাস্যকর ছাড়া কিছু নয়। আমাদের দেশের কি সামর্থ্য, এটা আমাদের প্রতিবেশীরা খুবই ভালো করে জানেন। তেমনি নিজের শক্তি সামর্থ্যের উপর বিবেচনা করে নিজের সম্মানকে অটুট রাখতে হবে রাষ্ট্রের। আমরা কেনই বা অন্য দেশের সঙ্গে ঝগড়া করব? আমাদের সৃজনশীলতা দ্বারা অন্য রাষ্ট্রকে আমরা ভালোবাসবো, সেখান থেকে ভালোবাসা নিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসগুলো আছে দরকার, সেগুলো আমরা মেটাবো। আমরা অন্য রাষ্ট্রকে দখল করার ক্ষমতা রাখি না, আমরা আমাদের নিজেদের রাষ্ট্রকেই পুরোপুরি রক্ষার ক্ষমতা রাখি না। যার ফলশ্রুতি দেখা যাচ্ছে এখনো অন্য দেশ থেকে, মায়ানমার থেকে তাদের দেশের মানুষ আমাদের দেশে ঢুকে পড়তেছে, আবারও এখনো ঢুকতেছে চলমান। তাহলে এই মানুষগুলো তো আমাদের দেশের এখন একটা বার্ডেন হিসেবে দেখা দিচ্ছে। তাদের যে খাদ্য গ্রহণ, সেটা এই মাটি থেকেই উৎপাদিত খাদ্য তারা খাচ্ছে। আমাদের দেশের যারা মানুষ তারাই খেতে পারতেছে না। তাহলে আমাদের যে রাষ্ট্রের পলিসি, এটা অত্যন্ত দুর্বল এবং যেটা জনবান্ধব নয়। বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে কিভাবে, সেটা আমরা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করতে পারতেছি না। কে কখন কিভাবে বলতেছে, কি বলতেছে, কোনোটারই তার কোনো ঠিক ঠিকানা নেই। কার কথা কে শুনবে, কে বলবে, এবং যে কথাগুলো অগ্রহণযোগ্য, কেউই এগুলো মানবে না, সেই কথাগুলোর দিকেই আমরা ঝুঁকে পড়তেছি। আমরা কেন
প্রতিবেশীকে শাসাবো, প্রতিবেশীকে ঘৃণা করব, এটা ধর্মীয় দৃষ্টিতেও যদি চিন্তা করা যায় এটা কখনোই সঠিক নয়। সামাজিক দৃষ্টিতে কূটনৈতিকভাবে চিন্তা করলেও কখনোই তা সঠিক নয়। আমরা বাংলাদেশের মানুষ যে খাদ্যগুলো গ্রহণ করি তার অধিকাংশ আমরা আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে আনি এবং আনতে হবে। যদি না আনতে পারি তাহলে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। আপনার পাশেই যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা আপনি কিনতে গেছেন চায়নাতে, কিনতে গেছেন সেটা আপনি জাপানে কিনতে গেছেন, সেটা আপনি আমেরিকায় কিনতে গেছেন, তাহলে যে ক্যারিং কস্ট, এটা যে বহনের যে খরচ কোথা থেকে আসবে? এটা বেড়ে যাবে। তাহলে এটা কি ধরনের জ্ঞান হচ্ছে রাষ্ট্রের? যে জিনিসটা আমি কাছে পাচ্ছি আমি সেটা নেব না। কেন নেব না? আমার এটা ভালো লাগে না, ওনাদের কাছ থেকে নিতে ভালো লাগে না। এটা তো হলো না। ভুল দর্শন, রাষ্ট্রের ভুল দর্শন রাষ্ট্রকে বিপদে ফেলবে। আমি আর কিছু বলতে চাই না, অনেক কথা বলে ফেলছি। হয়তো যদি আমার কথা থেকে কেউ মন খারাপ করে থাকেন আমি তাদের কাছে আশা রাখছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যারা লাইভটি দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জীবন সুন্দর হোক, ভালো থাকবেন, এবং পরবর্তীতে আবার কথা হবে। আশা করব আপনাদের লাইভ থেকেও কিছু শুনবার জানবার। ভালো থাকবেন। শুভ সকাল। আসসালামু আলাইকুম।